মাহির সারা রুমে টিস্যু ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানায় বসে কেঁদে চলেছে। আমার ধারণা মতে চোখের পানিতে না হলেও মুচড়ানো টিস্যুতে সারা ঘরের অবস্থা খারাপ। কম অপমান তো জুটেনি কপালে আজ। শুধু এত সব কাহিনী করে সেখানেই দাঁড়িয়ে ছেলেগুলোর সাথে কথা বলছেন, যেন আমি মানুষটা ফেলনা। গান গাইয়ে আমাকে ধমকে বলল, যা বাসার ভেতরে যা। দরজার কাছে এসে দেখি ওটা বাইরে থেকে লক। দরজা খুলে ভেতরে ঢুকলাম, সবাই হন্য হয়ে এগিয়ে আসলো আমার দিকে। সেদমা বলল, ইনসু তুই ঠিক আছিস? ঠিক আছে, তোমার ছেলে ঠিক থাকার কোনো সুযোগ রেখেছে কি? সে আমাকে মাহি বলল, শুধু ভাইয়াটা এত রাগ করলো এভাবে? ভাবিকে? মামি বলে উঠলেন, হ্যাঁ, আরো জড়াও মেয়েটাকে ওর জীবনে, এভাবেই কষ্ট দেবে আজীবন। কোনোদিনও ওকে শুধু মেনে। তুই এতটা কাঁদছিস কেন? যেন জীবনে প্রথম কান ধরলি। শেহনাজ মঞ্জিলে তো রেগুলার কান ধরা লাগতো। তো দেরিতে ঘুম থেকে উঠা নিয়ে, ইরুকে মার লাগানো নিয়ে, আর আমি আরো জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিলাম। এবার জিনাত আপু এ বাসায় সবার সামনে সম্মান লুটবে আমার। সেজমা থমকে বলল, থামো জিনাত, শেহনাজ মঞ্জিলে আর আজাদ ম্যানশন এক হলো না। সেজমার কুলে মাথা গুজে দিলাম। কেউ তো বুঝলো? জিনাত আপু আবারও বলল, সেজো মামি, সেটা ওকে জিজ্ঞাসা করো এক হলো কিনা। এই ড্রেমের বাজ, তোর চোখে এক ফোঁটা পানি নাই কেন? ভেবে করে তো কেঁদেই যাচ্ছিস। আমি আরো জোরে কেঁদে দিলাম। বললাম, হ্যাঁ হ্যাঁ, এখন আমি ড্রামাবাজ। এত বাজেভাবে অপমান করলো আমাকে, নিজেরা তো এক পা এগোলো না। ঈশান ভাইয়া এতক্ষণ মুখ খুললেন, বললেন, শুদ্ধ বলেছিল আমরা কেউ এগোলে তোমাকে শুধু শেহনাজ মঞ্জিলে রেখে আসবে। পরের বার বেরোনোর সময় তো দরজা লক করে গিয়েছিল। মারে মাফ করে দে, ভেবেছিলাম এ বাসা থেকে তোর চলে যাওয়ার চেয়ে শুদ্ধ রাগটা সহ্য করে সহজ হবে, কিন্তু ও এভাবে বিষয়টা। ঠিক আছে আম্মু, ব্যাপার না। কি বলছিস তুই ইনসু? হ্যাঁ, উনি দেখতে পারলে আমি মানতে পারবো না কেন? দেখতে পেরেছে তো, বাইরে কি করেছে কে জানে। মাহির কথায় ওর মা ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করবে? অবশ্যই কারা কারা ইনসিয়াকে দেখে হেসেছে, তার হিসেব কষেছে। হতেও পারে। কাগজটা বাঁধার কারণে এখনো ক্লিয়ার না আমি। তুই থাম আপা, এই মেয়েটা যেন এই বাসা থেকে স্বেচ্ছায় চলে যায় সেটা ভেবে কিন্তু শুদ্ধের অত্যাচার বেশি হয়ে যাচ্ছে। সকালে মেয়েটা দরজা লক করে। আন্টি প্লিজ, দুষ ইনসুরও আছে। সকালে ওর নাটকে কম ভয় পায়নি শুদ্ধ। শাস্তি তো একভাবে না একভাবে দিতই ও তোকে ইনসু। জানতি না তুই? আন্দাজ ছিল না তোর? সম্মতি মনে মনে জানালাম। সবাই অবাক হয়ে একসাথে বলল, নাটক? হ্যাঁ, কি বলুন তো? এক পাতা খালি স্লিপিং পিলস দেখে আপনাদেরও সবারও কমন সেন্স কি উড়ে গেছিল নাকি? সেজো মামি সবগুলো খেলে শুধু পানির ঝাপটাতেই চোখ খুলতো ও। শুধুকে বাসায় আনতে ওইসব করেছিল ইনসু। সবাই বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো। মাথা নিচু করে রইলাম। জিনাত আপু আবারও বলল, তোকে নিয়ে ভয় পেয়েছিল, এটুকু রাগ খাটাবেই। আর তো আর ও যে তোকে অপমানে অপমান এ বাসা থেকে তাড়ানোর ধান্দায় আছে তা তুই জানিস না ইনসু। তুই তো বলেছিলি মাটি কামড়ে পড়ে থাকবি এ বাসায়। এখন এইটুকুতেই এমন করছিস কেন? কপাল কুঁচকে ঠোঁট উল্টে বললাম, এইটুকু? শুদ্ধের ক্ষেত্রে এটুকু নয়, তুই জানিস না ও কেমন। তাছাড়া আমাকে বলতো হুট করেই বা তোরে তো সম্মান গজালো কবে থেকে? তাই বলে বাইরের লোকজনের সামনে তুই যে শেহনাজ মঞ্জিলের আশেপাশে রাজাকারের মতো ঘুরতি, তখন সেগুলো তোর পরমাত্মীয় ছিল। তোর রেকর্ড জানি না আমি। সেবার শুনেছিলাম তুই আরাত থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে পালাতে দিতে গিয়ে ধরা পড়েছিলি। সেবারের অপমানটা কি নিতান্তই চার দেয়ালে ছিল। আবার নাকি পাশের বাসার নাইমার বিয়েতে তুই। আপু, কি কিসের সাথে কিসব বলছো তুমি? জাস্ট তোকে মনে করাচ্ছি তুই লোকের কথাটা কতটা সেনসিটিভ। হয়েছে হয়েছে, থামো প্লিজ। আপু চুপ করলো, কিন্তু ওর কথাগুলো যৌক্তিক ছিল। মনে পড়লো এই লোকটার আসল উদ্দেশ্য তো আমাকে এই বাসা থেকে বের করা। তাই যেভাবেই হোক অপমান করে তাড়ানোর উপায় খুঁজছে। আমাকে বুঝতে হবে উনি এমনটাই চান যাতে আমি রেগে চলে যাই, কিন্তু তা তো হতে দেওয়া যাবে না।
ওদের কিছু সান্ত্বনা বাণী আর উপদেশ শুনে নিজেকে শক্ত করলাম। পা বাড়ালাম রুমের দিকে। সবাইকে বলে এসেছি আমাকে নিয়ে না ভাবতে। ওরা অবশ্য মানা করেছিল এ রুমে আসতে, বলেছিল শুদ্ধ যা চাই তা দেব না ওনাকে আমি। শুদ্ধ ফেরেননি। দরজা খোলা রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইল ঘাঁটছিলাম। মূলত মনটাকে মেসেঞ্জারে ঝাড়ছিলাম। বেশ কিছুটা সময় পর শুদ্ধ মাথার চুল উল্টাতে উল্টাতে রুমে ঢুকলেন। এক নজর তার দিকে তাকিয়ে ফোনে মনোযোগ দিলাম। শুদ্ধ এক পলক আমাকে দেখে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। পরপরই চমকে উঠে তাকালেন আমার দিকে। এগিয়ে এসে বলেন, তুই এ রুমে? তো কোথায় থাকবো? এটাই তো আমার রুম। আশেপাশে কিছু খুঁজলেন উনি। বলেন, ব্যাগপত্র গুছাসনি? না কেন? এ বাসা ছেড়ে যাবি না তুই? সে কথা কখন হলো আমাদের? এত কিছু করলাম তোর গায়ে লাগেনি? শুধু কাগজটা লেগেছিল। এতটুকু লজ্জা ঘৃণা রাগ হচ্ছে না তোর? এসব তো আপনার হওয়ার কথা। আপনার বউ কান ধরেছিল, গান গেয়েছিল, তাকে দেখে সবাই হেসেছে। শুধু নাম দেখে ওরা চুপ ছিল। হ্যাঁ, কিন্তু ততক্ষণে আমার মান সম্মান তো শেষ, তাই না? তো চলে যাস না কেন? কোথায় যাব? কেন শেহনাজ মঞ্জিলে যাব না? উনি চেঁচিয়ে বললেন। আর কি করলে যাবি তুই আমার জীবন থেকে? সব কিছু ট্রাই করে দেখতে পারেন। উনি ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমে চলে গেলেন। শব্দহীন হেসে মোবাইল পাশে রেখে বাবু হয়ে বসলাম। এভাবে কান গায়ে কান ধরিয়ে কেন? আমি তো ঠিক করে নিয়েছি যদি সবার সামনে মুরগি বানিয়েও বসিয়ে রাখেন আমাকে, তবুও এখানেই থাকবো। এ বাসা ছেড়ে যাচ্ছি না আমি, মিস্টার এরিংবার্ট। এত তাড়াতাড়ি আর নিজের মতো ফুলফিল না করে তো নয়ই। আজাদ ম্যানশনের ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়ান। অফিসের কাজ শেষ করে তবে আসতে হয়েছে ওকে। মিস্টার আজাদদের সাথে এ বাসায় এসেছে ও। চোখে মুখে তার উপচে পড়া খুশি। অবশেষে ইনসিয়াকে দেখবে ও। এতগুলো বছরে যার নামে স্বপ্ন বুনেছে ও, তাকে নিজ চোখে দেখবে আজ। প্রথমে দুবার দেখার চেষ্টা করেছিল, হয়ে ওঠেনি। কারণটা আজও অজানা ওর। নুনিয়ার অসুস্থতার পর উপায় থাকলেও ইচ্ছে করে ইনসিয়াকে দেখার চেষ্টাটুকু করেনি ও। প্ল্যান ছিল শুধুকে আজাদ ম্যানশন থেকে বের করে একা করে দেবে, তারপর বিয়ে করে ঘরে তুলবে ও ইনসিয়াকে একদম বধূ বেশে দেখবে ওকে। অবশ্য ননির চোখ দিয়ে কয় বছর প্রতিদিনই দেখেছে ও ইনসিয়াকে। ডায়েরিতে ওকে নিয়ে লেখা প্রতিটা কথা এতটাই প্রাণবন্ত ছিল। মিসেস আজাদ হুইল চেয়ারে নিয়ে এগিয়ে আসলেন। আয়ান উঠে দাঁড়িয়ে সালাম দিল উনাকে। উত্তর নিয়ে বসতে বললেন উনি আয়ানকে। আসমা এসে নানান রকম নাস্তা ওর সামনে সাজিয়ে দিয়ে গেল। ড্রয়িং রুমে জিনাত আর মাহি বাদে বাকি সবাই উপস্থিত। বাসা ভর্তি লোক বারবার আয়ানকে মনে করিয়ে দিচ্ছে এখানে শুদ্ধ আনন্দে আছে আর এটাই ওর প্রেয়সী শ্বশুরবাড়ি। মনে মনে ফুঁসে উঠছে ও। হাতের শক্ত মুঠোয় সে রাগকে নিয়ন্ত্রণ করে হাসি মুখে কথা বলছে সবার সাথে। তাপসী একবার ডাক ছেড়ে বলল, শুদ্ধ তোর ফ্রেন্ড এসেছে। শুধু বেরোলো না, এটা আয়ানও জানে ও বেরোবে না যতক্ষণ না শুধুর মনে হবে আয়ানের এখানে সবার সাথে কুশল বিনিময় শেষ, ততক্ষণ ও বেরোবে না। তারপর একসময় নিজেই এসে বলবে, চল রুমে চল। তারপর রুমে গিয়ে কথা বলবে দুজনে। এমনটাই হয়ে আসছে এই 3 বছর হলো। কিন্তু আজ তো ইঞ্চি আছে ওর ঘরে। আজ কি করবে শুদ্ধ? তোমার মা ভালো আছেন? জি। উনি আসলেন না? আসলে আন্টি অফিস থেকে এসেছি তো, নিয়ে আসবো একদিন। মিসেস জামান আয়ানকে শুদ্ধের মতোই ভালোবাসেন, এ কথা আয়ান জানে। এ বাসায় সবাই আপনজনই ভাবে ওকে। আয়ান বসে সবার সাথে কথা বলছিল। এমন সময় মাহি এসে আয়ানের পেছন থেকে চুল টেনে দিয়ে সামনে বসতে বসতে বলল, তুমি ভাইয়া ভালো হলে না কোনোদিনও। মাত্র দেখলাম রুমে, এর মধ্যেই বইয়ের পিছন। সামনে তাকে আয়নকে দেখে আটকে উঠল মাহি। অপরিচিত এই লোকটির আপদ মস্তক দেখে নিল ও একবার। বেশ ফর্সাই লোকটা। শার্টের উপর কোট পরা, পায়ে কালো শু, চুল সেট করা, একদম ফর্মাল লোক। পেছন দিক থেকে আয়নের মাথা দেখে ভেবেছিল হয়তো সিফাত বসে, তাই অমন করেছে। আয়নের মনে মনে প্রচণ্ড বিরক্তি হলো, বাইরে তা প্রকাশ করলো না। মাহি একটু অপ্রস্তুত হয়ে বলল, সরি, আসলে আমি ইটস ওকে। এইটুকু বলে মুখ ফিরিয়ে নিল আয়ান।
ইনসিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই। আয়ানের ভাব দেখে মাহি বুঝলো ওর কাজে লোকটা বেশ ভালোই বিরক্ত হয়েছে, কিন্তু আয়ানের অমন ব্যবহারে কিছুটা খারাপ লাগা কাজ করলো ওর। তবে কিছু না বলে চুপই রইল। মিসেস জামান মাহির মাকে বললেন, ভাবি ডিনারের ব্যবস্থাটা। আসার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। আয়ান শুধু ভাবছে শুদ্ধ কখন এসে ওকে রুমে নিয়ে যাবে। ও চলে যেত, কিন্তু ইঞ্চি আছে ওর সাথে ও ঘরে। এভাবে ঢুকে পড়লে এ বাসার লোকগুলো বিষয়টা বাজেভাবেও নিতে পারে, যা এই মুহূর্তে একদমই চায় না আয়ান। স্বাভাবিকভাবেই বলল, না না আন্টি, ব্যস্ত হবেন না, আমি তো। না কেন আয়ান, তুমি ডিনার করেই বেরোবে? মিস্টার আজাদের কথায় আয়ান গলার স্বর নামিয়ে বলল, আসলে স্যার, কতবার বলবো বলো তো তোমাকে আয়ান, আমি অফিসে তোমার স্যার, বাসায় না। ইনফ্যাক্ট আমি তোমার স্যার হতে চাই না কোথাও। আঙ্কেল বলে ডাকবে আমাকে। আয়ান হাসলো, বলল, সরি, অভ্যাস পাল্টে ফেলো। আর ডিনার করে যাচ্ছ তুমি? তার হবে না স্যার, জানেনই তো বাসায় আম্মু একা ওয়েট করছে আমার জন্য। মিস্টার আজাদ কিছু একটা বুঝে বললেন, ঠিক আছে, অল্প কিছু খেয়েই নয় বেরিয়ে পড়ো। আমি যতদূর জানি তুই অফিসিয়াল কাজে আসিসনি আয়ান, এখানকার কথা শেষ হলে রুমে চল। কথাটা বলতে বলতেই শুদ্ধকে সিঁড়ি বেয়ে নামতে দেখলো আয়ান। হাসি ফুটলো ওর মুখে, আর চোখে পেছনে তাকিয়ে খুঁজতে লাগলো ইনজিয়াকে। শুদ্ধ এগিয়ে এসে বলল, আসলি তবে, জিগরি দুস্তের বউ দেখতে তো আসতেই হতো। বউ শুনে শুদ্ধের ভেতরটায় তুলপাড় শুরু হলো। বউ ওর বউ, কথা ঘুরাতে বলল, কিছু খেয়েছিস? হ্যাঁ, তা সে কই? জানি না। জানিস না মানে? রুমে নে, অনেকক্ষণ হলো। ও, শুধু জুড়ে ডাক লাগলো। সিয়া। শুদ্ধের আওয়াজে চমকে উঠল। মাহির রুমে চেঞ্জ করছিল। এই প্রথম নতুন বউ দেখতে এ বাসায় কেউ আসছে। ফকিন্নি বেশে তো আর যাওয়া যায় না। সব থেকে বড় কথা, সে আমাকে অপমান করেছে। বলেছিল নর্মাল বিহেভ করতে। আমি তো মিস চিপকু হব এবার। একদম উল্টোটাই করব। একটা জোরে শ্বাস নিয়ে উড়না দিয়ে মাথায় বেশ বড় সড়ো করে ঘুমটা টেনে মাথা নিচু করে বেরিয়ে আসলো। আয়নের চোখ পড়তে উঠে দাঁড়ালো ও। শুদ্ধ আয়নের চোখ অনুসরণ করে তাকালো। কাঁচা হলুদ রঙের জামাটা উজ্জ্বল শ্যামবর্ণের গায়ে বেশ ফুটে উঠেছে। মাথায় ওড়না জড়িয়েছে, তবে কানের পাশে একগুচ্ছ চুল তার ফাঁকে সামনে দিয়ে উকি দিচ্ছে। পেছনে কোমর অবধি ঢেউ খেলানো চুলগুলো ওর সিঁড়ি বেয়ে নামার ছন্দে তাল মিলিয়ে নড়ছে। বা হাত ভর্তি চুড়িগুলোর শব্দে যেন চারপাশে ঝড় তুলে দিল। নামিয়ে রাখা চোখের ঘন পাপড়ি থুতনির বাঁ পাশটায় একদম ছোট একটা তিল দেখলো, যেন তৃষ্ণা বাড়ে। ঠিক যেমনটা ওর শ্যাম পাখিকে চাই ও। কিছুক্ষণ আগেও অন্য ড্রেসে ছিল ও, তাহলে চেঞ্জ করলো কেন? এভাবে বউ বউ সেজেছে কেন ও? হাত মুঠো করে নিল শুদ্ধ। গুটি গুটি পায়ে নিচে নামতে শুদ্ধ গম্ভীর গলায় বললেন, মিট আয়ান। আমি মাথা নিচু করে ধীর গলায় সালাম দিলাম উনাকে। উনিও ধীরে উত্তর নিলেন। শুদ্ধ ওনাকে বললেন, আয়ান, ওই ইনসিয়া। আয়ান কোনো ঘুরেছিল। নিজের অন্তরাত্মা এই প্রথমবারের মতো প্রশ্ন করেছিল, ওকে না দেখো অন্য কারো বর্ণনায় সৃষ্টি মোহকে ভালোবাসা ভাবছে না তো ও? হলে হবে, ইনসিয়াকে চাই ওর। বেশ, নিজেকে সামলে বলো, হ্যাঁ হ্যাঁ, দেখেই বুঝেছি। কেমন আছো ইনসিয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি আমার ছোট, ইনফ্যাক্ট শুদ্ধ 4 মাসের ছোট। আমার নাম ধরেই বলতে পারি তোমাকে, তাই না? জি অবশ্যই ভাই। ভাইয়া বলতে হবে না, নাম ধরেই বলো। তা কেন আয়ান, তুই ওর বড়, সিয়া ভাইয়া বলেই ডাকবি ওকে। শুধু দিকে তাকালাম। কপালের রগ, সাদা টি শার্টের নিচে ফর্সা গলার রগ দৃশ্যমান। দাঁত কেলিয়ে বললাম, কি দরকার? উনি নিজেই তো নাম ধরে ডাকছে বলছেন। নাম ধরেই ডাকি না। শুধু আয়নের দিকে তাকিয়ে বলেন, চল রুমে যাই। তারপর আমার দিকে আঙুল উঁচিয়ে বলেন, রুমে আসবি না তুই? ফুলা ফালা ফেস বানিয়ে বললাম, কিন্তু উনি তো আমার সাথে দেখা করতে আসলেন। আয়ন চুপচাপ সবটা বুঝতে ব্যস্ত। যেখানে শুধু মুখে বলেছে ডোন্ট কেয়ার, আর
আবার ইনসিয়াকে নিয়ে ইনসিকিউরিটিও দেখাচ্ছে। ইনসিয়া সেখানে ওর কথার উল্টোটাই বলছে। সম্পর্কে টানাপোড়েন বুঝতে কোনো তৃতীয় ব্যক্তির এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন হয় না। শুদ্ধ আয়ান দুজনেই উপরে চলে গেলেন। আমিও যেতাম। বোঝা দরকার লোকটা কেমন। বন্ধু শুদ্ধের কতটুকু জানেন ওনাকে নিয়ে। কিন্তু জিনাত আপু আটকে দিলেন আমাকে। ওরা সবাই সোফায় বসে কথা বলছে। কিচেন আর ড্রয়িং রুমের মাঝে এক পিলারের হেলান দিয়ে আসমা খালার সবজি কাটা দেখছিলাম। আর এসবই ভাবছিলাম আমি। কতক্ষণ কেটে গেছে জানি না। আসছি ইনছিয়া। ধ্যান ভেঙে আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। শুধু পাশেই দাঁড়িয়ে ফোনটা বেজে উঠতে আমার দিকে তাকিয়ে বলেন, আমি বেরোবো, কখন ফিরবো জানি না। আয়নার দিকে তাকিয়ে মাথা দুবার উপর নিচে নাড়লেন। উনিও তাই করলেন। শুধু ফোন রিসিভ করে একটু সাইডে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। আর আমি পাকা চোখে তাকে দেখছি। আচমকা কেউ তুড়ি বাজালো। ঘাড় ঘোরাতে আয়ান একটা ব্যাগ এগিয়ে দিলেন আমাকে। হাসি মুখে তবে ধীর গলায় বললেন, তোমার গিফট এটা। না, বলো না প্লিজ। এটার কোনো প্রয়োজন ছিল না। আপনি প্রয়োজন ছিল। তোমার ভালো চাই আমি। কিছু সত্যি তাই জানতে চাই তোমাকে। জানা দরকার তোমার। উপহার হিসেবে তাই এই সত্যিগুলো দিলাম তোমাকে। অবাক চোখে তাকালাম তার দিকে। উপহার হিসাবে সত্যি? কি সত্যি? কার সত্যি? এভাবে সুদূর থেকে লুকিয়ে কেন? উনি তো শুধুর ফ্রেন্ড। তবে কি শুধুর সাথে রিলেটেড কিছু? ওনার এমন বিহেভিয়ারের কারণ নিয়ে কিছু? সত্যি মানে? আর আমাকে ঠিক বুঝলাম না। দেখলেই বুঝতে পারবে। উপহারটা শুধু তোমার জন্য। শুদ্ধটা ওর ঠিক সময়ে পেয়ে যাবে। আয়ান আবারও মাথা নাড়িয়ে ব্যাগটা নিতে ইশারা করলেন আমাকে। কিছু না বুঝে কাঁপা কাঁপা হাতে ব্যাগটা হাতে নিলাম আমি। শপিং ব্যাগের মতো রঙিন ব্যাগটা হাতে আসতেই চারপাশ ফ্যাকাশে হতে শুরু করলো। আমার বুকের ভেতরটায় ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। সেজরে সদ্য ফুটন্ত স্বপ্নগুলো ঝরে যাবে না তো সে ভয় দানা বাঁধতে শুরু করলো নিজেদের মতো করে। আজাদ ম্যানশন থেকে গাড়ির চাবির গুছা ঘুরাতে ঘুরাতে বেরিয়ে এলো আয়ান। শুধু বেরিয়ে গেছে। কোথায় গেছে সেটা নিয়ে বরাবরই মাথা ব্যথা নেই ওর। গেছে হয়তো বা কষ্ট কমাতে কোনো বারে। গাড়ির কাছে এসে আরেকবার ঘাড় ঘুরিয়ে উপরে তাকালো সে। সোজা চোখ গেল ওর শুদ্ধের ব্যালকনির দিকে। সেখানে রেলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে আসা দুটো ডালে বেশ বড় বড় তিনটে গোলাপ ফুটেছে। সন্ধ্যায় আবছা অন্ধকার নেমে আসলো। বাগানের লাইটের আলোতে নিচ থেকে দেখা যাচ্ছে তা একদম। বৈশাখের এই তপ্ত রোদে এক ফোঁটা পানি না পেয়ে যে গাছ মরতে বসেছিল সে গাছে গোলাপ ধরতে দেখে আয়ান হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। বৃষ্টি হয়নি এ দুদিন। তার মানে ইনসিয়া নামক বর্ষণী সে শুকনো নির্জীব গাছে এত সুন্দর গোলাপ ফুটিয়েছে। হয়তো এভাবেই শুদ্ধের জীবনকেও। না, তা হবে না। এই আয়ান তা হতে দেবে না। শুদ্ধকে এত সুখে বাঁচতে দেবে না আমি। ইনসিয়া, তুমি শুধু আমার জীবনে নামবে বর্ষণ হয়ে। এই হৃদয়ে প্রতিশোধের যে আগুন জ্বলছে তা নেভাতে তোমাকেই লাগবে আমার। তোমাকেই। শুদ্ধকে আবারও দিশেহারা করে দেব আমি। আর আজ থেকেই তার শুরু।